আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহফুজা সুলতানা, আলিপুরদুয়ার সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বংশ বিস্তারের কিছু পাঠ নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই লক্ষ্য করলে দেখবে যে আমরা বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি। বিশেষ করে দেখো গ্রীষ্মকালীন সময়ে গাছের মধ্যে বিভিন্ন জাতের আমরা ওই সময়টাতে ফল পেয়ে থাকি। ফলগুলো থেকে আমরা কি পাই? যেমন আম, জাম, কাঁঠাল, লিচু। ফল খাওয়ার পরে আমরা বীজগুলো ফেলে দিই, বীজ থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম নেয়, তাই না? এখন এই নতুন উদ্ভিদ জন্ম নেয়, আবার কিছু দেখা যাচ্ছে যে গাছের অঙ্গ থেকেও নতুন উদ্ভিদের সৃষ্টি উৎপন্ন হয়ে থাকে। এই উদ্ভিদের বীজ এবং উদ্ভিদের যে অঙ্গ মানে গা থেকে, যেমন পাতার সাহায্যে কিছু উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে। তোমরা সবাই গাছের ডাল কেটে আবার কলমের মাধ্যমেও আমরা কি নতুন উদ্ভিদ পেয়ে থাকি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে বীজ এবং উদ্ভিদের বিভিন্ন অঙ্গগুলো হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের একটা উদাহরণ। এখন আর একটা জিনিস তোমরা লক্ষ্য করো, তাহলে তো স্বভাবতই আমাদের মাঝে প্রশ্ন হতে পারে যে আসলে বীজটা আমরা কোথা থেকে আসে? সরাসরি আমরা একটা গাছের মধ্যে বীজ পেয়ে থাকি না। আমরা প্রতিটা গাছে লক্ষ্য করলে দেখবো যে ওখানে ফুল হয়ে থাকে, তাই না? এই ফুল থেকে ফল হয়, ফল থেকে বীজ হয়, আর বীজ থেকে নতুন উদ্ভিদের কি হয়? উদ্ভিদ উৎপন্ন হয়। এখন আজকে আমরা এই আলোচনা করব যে ফুল তাই দেখা যাচ্ছে যে একটা সপুষ্পক উদ্ভিদ, যে একটি সপুষ্পক যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এই যৌন জনন প্রক্রিয়ার প্রধান উপাদানই হচ্ছে, বংশ বিস্তারের প্রধান অঙ্গটাই হচ্ছে ফুল। আজকে তোমাদেরকে ফুল নিয়ে আমি আলোচনা বলবো। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো যে একটা ফুলের এখানে আমি চিত্র আর্ট করেছি, অঙ্কন করেছি। এখানে দেখো যে ফুলের মধ্যে কিছু অংশ দেখা যায়। যদি এখানে ফুলের অংশ হচ্ছে, প্রধান অংশ হচ্ছে পাঁচটির মধ্যে একটা হচ্ছে পুষ্পাক্ষ, বৃতি, পাপড়ি, গর্ভকেশর এবং পুংকেশর। এই অংশগুলোর যদি সম্পূর্ণ কোনো ফুলের মধ্যে প্রেজেন্ট থাকে, মানে উপস্থিত থাকে, তাহলে সেই ফুলটাকে আমরা বলবো কি? সম্পূর্ণ ফুল। আর এটার একটি বা দুটি অংশ অনুপস্থিত থাকে, তাহলে এই ফুলটাকে বলবো আমরা অসম্পূর্ণ ফুল। ক্লিয়ার স্টুডেন্ট? এখন আরেকটা দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পাশে এই অংশগুলো ছাড়া কিছু কিছু ফুলের মধ্যে অতিরিক্ত একটা অংশ দেখা যায়, যাকে বলা হচ্ছে উপবৃতি। যেমন এখানে আমি পাশে একটা ছোট করে চিত্র আর্ট করে রেখেছি, যে জবা ফুল, একটা ফুলের চিত্র। এর মধ্যে দেখো এইটা বৃতি, এই অংশটি বৃতি পথে, এই নিচেটা অতিরিক্ত অংশ, এটাকে বলা হচ্ছে উপবৃতি। এটা সাধারণত জবা ফুলে দেখা যায়। আরেকটি জিনিস আছে যে আমরা ফুলের অংশগুলোর উপর ফুলের জ্বালাম, এই সম্পূর্ণ ফুল এবং অসম্পূর্ণ ফুল জ্বালাম। কিন্তু আরেকটি ফুল রয়েছে যেটাকে বলা হচ্ছে বৃন্তক ফুল এবং অবৃন্তক ফুল। তাহলে তোমরা একটু বুঝে নাও বা খাতা একটু লিখতে পারো যে বৃন্তক ফুল। এই বৃন্তযুক্ত ফুলকে, যে ফুলের মধ্যে বৃন্ত থাকে তাকে বৃন্তক ফুল বলে, আর যে ফুলের মধ্যে বৃন্তগুলো কি থাকে না তাকে বলা হচ্ছে অবৃন্তক ফুল। এখন তোমরা বলতে পারো যে বৃন্তটা আসলে কি? একটা বৃন্ত, আমি তোমাদের একটা চিত্র আর্ট করে দেখাচ্ছি। মনে করো এটি একটা গাছ, একটা গাছের ডাল। হ্যাঁ, এখানে এই গাছের ডালের মধ্যে দেখো এখানে কিছু ফুল ফুটেছে, আবার একটু আমি তোমাদের একটা দেখাচ্ছি। এটি একটি গাছের ডালের মধ্যে একটু এরকম করে এসে একটু ছোট এখান থেকে আবার ডাল বের হয়, এখানে একটা ফুল ফুটেছে। তাহলে এই ফুল আর এই ফুলের মধ্যে কি পার্থক্য বোঝা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। যে ফুলটার মধ্যে বৃন্ত থাকে না তাকে বলা হচ্ছে অবৃন্ত
ক্লিয়ার? আর যেটার মধ্যে বৃন্ত আছে, দেখো বৃন্ত আছে, সেই ফুলটাকে আমরা বলবো বৃন্ত ফুল। তাহলে তোমরা বুঝতেছো যে ফুল আবার দু প্রকারের হতে পারে। অবৃন্ত বৃন্তের উপর ভিত্তি করে ফুল হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৃন্ত ফুল আর একটা হচ্ছে অবৃন্ত ফুল। তাহলে আমরা আজকে ফুল জানলাম, একটা সম্পূর্ণ ফুল, অসম্পূর্ণ ফুল, বৃন্ত ফুল এবং অবৃন্ত ফুল। এখন আসল জিনিসে আসা যাক। আজকে আমরা যেহেতু ফুল নিয়ে আলোচনা করব, ফুলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব, তাহলে একটা আদর্শ ফুলের যে 5টি অংশ থাকে, সেই 5টি অংশ পৃথক পৃথকভাবে আমি আজকে তোমাদের মাঝে উপস্থাপন করব। প্রথমে আমি আসতেছি পুষ্পাক্ষ। আসলে পুষ্পাক্ষটা একটা গাছের ডাল আছে, একটা প্রতিটা খেয়াল করে দেখো, প্রতিটা ডালে কিন্তু ফুল ফোটে না। যে ডালের মধ্যে ফুল ফোটে সেই ডালটিকে বলা হচ্ছে পুষ্পাক্ষ। যে গাছের ডালের অক্ষের মধ্যে ফুল ফোটে তাকে বলা হবে পুষ্পাক্ষ। ক্লিয়ার স্টুডেন্ট? এখন আরেকটি কথা হচ্ছে, এখন আমরা তারপরে আছি বৃতি। যে অঙ্গগুলি ফুলের জন্য ও অত্যাবশ্যকীয় অঙ্গ যে একটা ফুলের, তার মধ্যে হচ্ছে একটি অঙ্গ আছে বৃতি। বৃতি হচ্ছে একটা ফুলের সবচেয়ে বাহিরের স্তবক। এখন বলো, তোমরা সবাই ফুলের কলি দেখেছো, দেখোনি? আচ্ছা, গোলাপ ফুল তো তোমাদের সকলেরই পছন্দ, তাই না? তাহলে তোমরা লক্ষ্য করো, গোলাপ ফুলটি যখন ফুলগুলো, শুধু গোলাপ ফুলের যে কোনো ফুলে কি করে মানে সবুজ রং দিয়ে একটা কি হয়, কলিটা, ছোট একটা কলি থাকে, আস্তে আস্তে সেটা প্রস্ফুটিত হয়ে ফুলে পরিণত হয়। কলিটা তো কি হয়, একটা সবুজ আবরণের ভিতরে কলিটা থাকে। তাহলে এই সবুজ আবরণটাই হচ্ছে বৃতি। তাহলে বৃতি হচ্ছে একটি ফুলের সবচেয়ে বাহিরের স্তবক। এই বৃতিটা আবার যুক্ত হতে পারে, যুক্ত হতে পারে, আবার নাও হতে পারে। যুক্ত অবস্থা তাকে বলা হচ্ছে যুক্ত বৃতি, আর যদি সেটা যুক্ত না থাকে, আলাদা আলাদা করে তাকে আমরা বলবো বিযুক্ত বৃতি। বৃতির এক একটি অংশকে আমরা বলবো বৃত্তাংশ বলে থাকি। এখন এই বৃতির কাজ কি? আসলে একটা ফুলের তোমরা প্রস্ফুটিত অংশ তো দেখলে বলো, কিন্তু প্রতিটি অঙ্গের একটা বিশেষ বিশেষ কাজ রয়েছে। যেমন বৃতির কাজটি হচ্ছে, যেই দেখো তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে ফুলটি যখন ভেতরে থাকে, বৃতিটা তার আবরণ দিয়ে ঢেকে রাখে। তাহলে এখানেই আমরা বুঝতে পারতেছি যে বৃতির মূল কাজ হচ্ছে যে ফুলকে বাহিরে কি রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করে থাকে। এখন বুঝতে পারছো তোমরা? বোঝা গেছে? আচ্ছা, এখন তারপরে অংশটি হচ্ছে পাপড়ি। এই অংশটিকে আমরা বলবো দলমণ্ডল। পাপড়ি হচ্ছে একটি অংশ করে পাপড়ি। কত ফুল, এটি হচ্ছে একটি ফুলের দ্বিতীয় স্তবক, এবং এটিও ফুলের বাহিরের স্তবক, এটা ভিতরের না। পাপড়িটাকে আমরা দেখতে পারি সরাসরি, ফুলের পাপড়িটাকে আমরা যে কোনো ফুল দেখলে দেখতে পাই না, যে বিভিন্ন রঙের ফুলগুলো। আমরা গোলাপ, যেমন আমরা বেশিরভাগ সময় সবাই আমরা গোলাপ উপহার দিতে পছন্দ করি। গোলাপের পাপড়িগুলো কি বিভিন্ন কালারের হয়ে থাকে, এবং সেটা আমরা কি করি, চোখ দেখতে পারি। এই জন্য এটি একটি ফুলের বাহিরের স্তবক, এবং এটা হচ্ছে দ্বিতীয় স্তবক। এই পাপড়িগুলো কি হতে পারে? পাপড়িগুলো এক একটি পাপড়ি আবার দলমণ্ডল, যেটাকে বলা হচ্ছে দলমণ্ডল। কেন? এই পাপড়িগুলোকে এক একটা পাপড়িকে একটি অংশকে পাপড়ির কি বলা হয়? দলাংশ। তাহলে কতগুলো পাপড়ি একত্রিত হয়ে দলমণ্ডল গঠন করে, আর পাপড়ির এক একটি অংশকে বলা হচ্ছে দলাংশ। এই যদি পাপড়িগুলো যুক্ত অবস্থায় থাকে তাকে বলা হচ্ছে যুক্ত পাপড়ি, আর যদি না থাকে পৃথক করা যায় বিযুক্ত পাপড়ি। এখন যুক্ত পাপড়ির উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যেমন ধুতুরা ফুল। আর যদি যুক্ত না থাকে, পৃথক থাকে, তখন আমরা সেগুলোকে বলতে পারি
সেই 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 পাপড়িগুলোকে কি বলতে পারি? যদি আর পৃথক থাকে, আলাদা থাকে, তখন আমরা বলবো বিযুক্ত। আচ্ছা, এখন তোমরা আরেকটি বিষয় লক্ষ্য করো যে এই পাপড়ির অবশ্যই কিছু কাজ রয়েছে, না হলে কেন? যে বিভিন্ন ফুলের পাপড়িগুলো বিভিন্ন কালার হয়ে থাকে, সাদা কালার দেখি, বেগুনি কালার দেখি, লাল গোলাপি কালার দেখি, বিভিন্ন রঙের হয়ে থাকে, হলুদ কালার হয়ে থাকে। কেন হয়ে থাকে? আর বলছে ফুলগুলো যখন ফুটে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ওখানে কীটপতঙ্গ, পোকামাকড় দেখতে পারি। যেমন তোমরা লক্ষ্য করো তো, যখন একদম ফুলে ভরা আমের মৌসুম এসে যায়, তখন আমের কাছে বিভিন্ন ধরনের মৌমাছির গুনগুন শব্দ, ভোমরা আসে, তারপরে হচ্ছে মাছি, বিভিন্ন ধরনের সে সময় পোকামাকড়, কীটপতঙ্গগুলো আমরা দেখতে পারি। এইগুলো কেন হয় জানো? যখন পাপড়ির আকর্ষণ করে ওদেরকে, পাপড়ির কালারগুলো আকৃষ্ট করে তাদেরকে ডেকে আনে, তখন তারা পরাগায়ন নিশ্চিত করে। তা এখানেই আমরা বুঝতে পারছি যে পাপড়ির প্রধান কাজটি হচ্ছে যে বিভিন্ন পোকামাকড়, কীটপতঙ্গ আকর্ষণ করে তারা পরাগায়নটা নিশ্চিত করে। এছাড়াও পাপড়ির অন্যান্য অংশগুলোকে অন্যান্য রোদ বৃষ্টি থেকে রক্ষা করে থাকে। এখন আরেকটি বিষয় হচ্ছে যে পুংস্তবক। এটি একটি ফুলের গুরুত্বপূর্ণ অংশ, একটা ফুলের খুবই গুরুত্বপূর্ণ অংশ। এই অংশটি ফুলের তৃতীয় স্তবক। এই পুংস্তবকে পরাগ রেণু উৎপন্ন হয়। এই পুংস্তবক দুটি অংশ আছে। একটা ফুলের, এই যে তোমরা দেখতেছো, এইটা হচ্ছে পুংকেশর। এই যে বোর্ডে দেখো পুংকেশর আছে, এই যে পুংকেশর, এখানে দুটো অংশ আছে। একটা হচ্ছে পুংদণ্ড, আমি আলাদা করে লিখতেছি না, তোমাদেরকে এখানে বুঝাই দিচ্ছি, দেখো। আর একটা হচ্ছে পরাগধানী। তাহলে পুংদণ্ডটা একটা দণ্ডের মতো, আর পরাগধানীটা একটা হচ্ছে শীর্ষে, পরাগধানীটা একটা থলির মতো, তাই না? এটা একটা থলির মতো। এই পরাগধানীতে পরাগ রেণু উৎপন্ন হয়, পরাগ রেণু। এই পরাগ রেণুটি কি করে? পরাগ রেণুতে পরাগ রেণু উৎপন্ন করে, অর্থাৎ আবার এই পরাগধানী থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, যেটা পুংজনন কোষ উৎপন্ন করে এবং সরাসরি পরাগায়নে জনন কার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে আমরা এখানে পুংস্তবকের মধ্যে পেলাম কি? পুংস্তবকের দুটি অংশ পেলাম, পুংদণ্ড এবং পরাগধানী। এখান থেকে পরাগধানী থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, অর্থাৎ ফুল রেণু উৎপন্ন হয়, যেটা সরাসরি উদ্ভিদের জনন কার্যে অংশগ্রহণ করে থাকে। আর এখন আমরা তৃতীয় স্তবক, তারপরে সর্বশেষ আমরা বলছি গর্ভকেশর, যেটাকে বলা হচ্ছে স্ত্রী স্তবক, যেটাকে আবার আমরা বলতে পারি স্ত্রী গর্ভকেশর। কতগুলো গর্ভপত্র একত্রিত হয়ে একটি স্ত্রী স্তবক গঠিত হয়। আচ্ছা, গর্ভপত্রগুলো কি? আমরা যে গর্ভকেশরটা দেখতে পাচ্ছি, কতগুলো গর্ভপত্র? এই গর্ভকেশরের স্ত্রী স্তবকের তিনটি অংশ। একটা দেখো, এখানে ডিম্বক থাকে, এখানে এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভাশয়, এটা হচ্ছে গর্ভদণ্ড, আর এটা হচ্ছে গর্ভধানী। এখানে আছে তিনটি অংশ। তাহলে আমরা স্ত্রী স্তবক কিংবা যেটাকে আমরা বলি স্ত্রী কেশর, সেটাকে আমরা তিনটি অংশ দেখতে পেলাম। এগুলো একত্রিত হয়ে এক বা একাধিক গর্ভপত্র, তিনটিকে বলা হচ্ছে গর্ভপত্র। এই তিনটি, এগুলো এক বা একাধিক যুক্ত হয়ে স্ত্রী স্তবক গঠন করে থাকে। এখানে আবার দেখা যাচ্ছে একটি বা একের অধিক গর্ভপত্র যুক্ত অবস্থায় থাকতে পারে, কিংবা আলাদা পৃথক অবস্থায় থাকতে পারে। এই যুক্ত অবস্থা যাকে থাকে তাকে বলা হচ্ছে যুক্ত গর্ভপত্র, গর্ভাশয়। আর একটা হচ্ছে বিযুক্ত। এখন এই গর্ভাশয়ের মধ্যে
ডিম্বক থাকে। ডিম্বক এই যে তোমরা দেখতেছো গর্ভাশয়ের মধ্যে ডিম্বক থাকে, এগুলো স্থলে স্থলে ডিম্বকগুলো সাজানো থাকে। এই ডিম্বকে স্ত্রী জননকোষ উৎপন্ন করে, যা সরাসরি জননকার্যে অংশগ্রহণ করে থাকে। তাহলে আজকে আমরা একটি ফুলের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করলাম। এখানে একটা বিষয় আছে যে এই যে বৃতি এবং পাপড়ি, এই দুটো হচ্ছে একটা ফুলের সাহায্যকারী অঙ্গ। আর পুংকেশর এবং গর্ভকেশর, যে দুটি অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, তোমরা আমাদেরকে এতক্ষণ পড়ালাম, এটা একদম অত্যাবশ্যকীয় অঙ্গ। মানে এই দুটি ছাড়া কখনো একটা ফুল থেকে ফল, ফল থেকে বীজ উৎপন্ন হতে পারে না। এই দুটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। একটু আগে আমি তোমাদের পড়াতে গিয়ে পুংস্তবকে পরাগায়ন সম্পর্কে একটু আনছিলাম, যে পরাগায়ন নিশ্চিত করে। তোমাদের মাঝে প্রশ্ন জাগতে পারে আসলে পরাগায়নটা কি, তাহলে একটু তোমরা লক্ষ্য করো। আজকে আমি তোমাদেরকে একটু পরাগায়ন সম্পর্কে ধারণা দিচ্ছি। পরাগায়ন আমরা আজকে বলবো পরাগায়ন। এই পরাগায়নটাকে পরাগ সংযোজক বলা হয়ে থাকে। পরাগায়নটা বীজ এবং ফল উৎপাদনের পূর্ব শর্ত। তাহলে বীজ, পরাগায়নটা হচ্ছে বীজ ও ফল উৎপাদনের পূর্ব শর্ত। তাহলে পরাগায়ন আমরা কোথায় জানতে পারলাম? যে পরাগায়ন নিশ্চিত করে কে? পাপড়ি। ওই পাপড়িতে আমরা পড়লাম যে পাপড়িটা বিভিন্ন কালারে পরাগায়ন নিশ্চিত করে। তাহলে পরাগায়নে, তাহলে আমরা যে আজকে ফুলের যে দুটি গুরুত্বপূর্ণ অংশ পড়লাম, পুংকেশর এবং গর্ভকেশর, এই দুটার মধ্যে পরাগায়ন আবার হয়ে থাকে। তাই পরাগায়নকে বলা হচ্ছে পরাগ সংযোগ। পরাগটা উৎপন্ন কোথায় হয়? পরাগরেণু। পুংস্তবকে, একটা ফুলের পুংস্তবকে পরাগরেণু উৎপন্ন হয় ওখান থেকে। তাহলে আমরা এখানে পরাগায়ন করলাম বীজ। পরাগায়নটা হচ্ছে বীজ এবং ফল উৎপাদনের পূর্ব শর্ত। বীজ ও ফল উৎপাদন করতে গেলে আমাদের অবশ্যই পরাগায়নটা ঘটাতে হবে, না হলে ফল ও বীজ কখনোই হবে না। তোমরা দেখবা একটি গাছে অনেক ধরনের ফুল হয়, সব ফুলেই কি বীজ বা আমরা ফল পেতে পারি সব ফুল থেকে? না, কারণ সেখানে পরাগায়ন ঘটেনি বলে আমরা সেখানে ফল পাই না। অনেক ফুল নয়, একটি আম গাছে হাজার 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 ফুল ফোটে, কিন্তু সেখানে সব গাছেই সব ডালেই ভর্তি আম হয় না। কেন হয় না জানো? সেখানে পরাগায়নটা হয়নি। যে ফুলগুলোতে পরাগায়ন হয় সেই ফুলগুলো থেকে আমরা ফল খেয়ে থাকি, যেমন আমরা আম, বিভিন্ন ধরনের ফল খেয়ে থাকি সেগুলো। তাহলে এখন তোমরা বুঝতে পারছো। এখন তোমরা আরেকটা দেখো একটা জিনিস, সেটা হচ্ছে এই পরাগায়নটা কাকে বলা হয়। ফুলের পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলে বা একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে পরাগায়ন বলে। তোমাদের সুবিধার্থে সুপ্রিয় শিক্ষার্থী, আমি আরেকবার বলছি, শুনে নাও তোমরা। ফুলের পরাগধানী হতে পরাগরেণু একই ফুলের বা কিংবা একই জাতের অন্য ফুলের মধ্যে অন্য ফুলের গর্ভমণ্ডে পতিত হওয়াকে বা স্থানান্তরিত হওয়াকে পরাগায়ন বলে। এই পরাগায়ন হচ্ছে, তাহলে আমরা বুঝলাম একই ফুল আর হচ্ছে অন্য ফুল। এখানে কি বোঝো যে তাহলে পরাগায়নটা দুই রকমের। একই ফুল যেটা হবে তাকে বলা হচ্ছে স্বপরাগায়ন, আর যেটা অন্য ফুলের মধ্যে হবে দুটি করে তাকে বলা হচ্ছে পরাগায়ন। এখন তাহলে আমরা সংজ্ঞায়িত করতে পারি নাকি? তোমরা সহজেই সংজ্ঞায়িত করতে পারবে। একই ফুলের পরাগরেণু ওই ফুলের গর্ভমুণ্ডে যখন পতিত হবে তখন তাকে বলা হবে স্বপরাগায়ন। আর একই প্রজাতির একটা গাছটি হবে দুইটি। একই প্রজাতির গাছ, আলাদা কিন্তু গাছ হবে। অন্য ফুলের ওই একই প্রজাতির একটি ফুলের পরাগরেণু ওই একই প্রজাতির অন্য ফুলের গর্ভমুণ্ডে পতিত হওয়াকে বলা হবে পরপরাগায়ন। এই স্বপরাগায়ন ঘটে থাকে কুমড়া, লাউ, মিষ্টি কুমড়া। তোমরা লক্ষ্য করলে দেখবে মিষ্টি কুমড়া, লাউ গাছে দুটা ফুল ফোটে। দেখবা যে একটা মিষ্টি কুমড়া সহই বের হয়ে আসতেছে, আর একটা এমনি ফুল হচ্ছে। মিষ্টি কুমড়া সহ যে ফুলটা বের হয়ে আসতেছে
সেটা স্ত্রী ফুল, আর যেটা একটা ফুল আছে যেটা কুমড়া নেই সেটা হচ্ছে পুরুষ ফুল। এই দুইটা ফুলের মধ্যে যখন একটা গাছ তো একই, তখন সেটাকে বলা হচ্ছে স্বপরাগায়ন। আর যদি আমরা পরপরাগায়ন কোথায় হয় বলতে চাই, তাহলে আমরা বুঝবো যে একই প্রজাতির অন্য ফুল, যেমন শিমুল গাছ, একটা শিমুল গাছ থেকে আর এক শিমুল গাছের মাধ্যমে ফুলের মধ্যে স্ত্রী ফুল এবং পুরুষের মধ্যে পরাগায়ন করে থাকে। তাহলে পরাগায়ন করতে হলে অবশ্যই আমাদের দুটা ফুলের দরকার হবে, সেখানে অবশ্যই আমাদের পুংস্তবক এবং স্ত্রী স্তবক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই পরাগায়নগুলো মাছি, আমি বললাম তো কিছুক্ষণ আগে ফুল সম্পর্কে পড়াতে গিয়ে কিভাবে পরাগায়ন হয় আমি সেগুলো সম্পর্কে তোমাদেরকে বলেছি। তাহলে আজকে আমি যতটুকু পড়ালাম তোমরা অবশ্যই সুপ্রিয় শিক্ষার্থীরা আয়ত্ত করতে পেরেছো। বাসায় একটু ভালো করে দেখে নিবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আমি তোমাদেরকে পরবর্তী পাঠ সম্পর্কে আলোচনা করবো। ধন্যবাদ।